দ্বাদশ শ্রেণীর পাঠ্য জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতায় দেখো এর আগের পর্বে কিছুটা অংশ ছোট প্রশ্নের জন্য আলোচনা করেছিলাম, এছাড়া পুরো বিষয়বস্তুটাও আলোচনা করেছিলাম। আজকে দেখো এখান থেকে আলোচনা করছি। কবি কবিতার এই অংশে আবার ভোরের প্রকৃতিটাকে তুলে ধরেছেন। এই প্রকৃতিটা কিন্তু প্রথমের যে রূপময় চিত্রকল্প অঙ্কন করেছিলেন তার থেকে আলাদা। তা দেখা গেছে এই রূপময় প্রকৃতির বুকে এই ধরনের এখানে যে বিষয়টা কবি উপস্থাপন করেছেন, যে খাদ্য খাদক শৃঙ্খল অতিক্রম করে কিভাবে একে অন্যের হাত থেকে প্রাণ বাঁচানোর প্রচেষ্টা প্রতিনিয়ত চালিয়ে চলেছে, যেটা প্রাকৃতিক বা যেটা স্বাভাবিক, সেই পরিস্থিতিটাও কিন্তু বিঘ্নিত হচ্ছে। এখানে সেই পরিস্থিতিটাকে তুলে ধরে তার ওপরে কিভাবে নাগরিক সভ্যতার হস্তক্ষেপ চলছে সেটাই কবি দেখাতে চাইছেন। দেখো, সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে কে চলেছে না সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। তাহলে এক সুন্দর বাদামি হরিণ সারা রাত ধরে সে চিতাবাঘিনীর আক্রমণের থাবা থেকে নিজেকে বাঁচানোর জন্য নক্ষত্রহীন মেহগনির মতো গাঢ় অন্ধকারকে বিচ্ছিন্ন করে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ছুটে গিয়েছে এবং শুধুমাত্র অপেক্ষা করেছিল ভোরের জন্য, যে পরিস্থিতিতে সেই সুন্দর বাদামি হরিণ নিজেকে নিরাপদ বলে মনে করতে পারবে। এসেছে সে ভোরের আলোয় নেমে। অবশেষে ভোর হয়েছে এবং ভোরের আলো ফুটে ওঠার পর সুন্দর বাদামি হরিণ যেন একটা স্বস্তিদায়ক পরিস্থিতির মধ্যে উপনীত হলো। তাহলে দেখো, এই যে প্রথম অংশটা হলো, এখানে কোন বন থেকে কোন বনে বা মেহগনির মতো অন্ধকারে সুন্দর বাদামি হরিণ কোথা থেকে কোথায় ঘুরেছে বা কার হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে, এই ধরনের ছোট প্রশ্নগুলো কিন্তু এখানে তৈরি করতে হবে। বা সুন্দর বাদামি হরিণ কিসের জন্য অপেক্ষা করেছিল। এরপরে দেখো, ভোরের আলো ফোটার পর সে কিভাবে তার জীবনকে আবার পরিপাটি করে তুলল। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তাহলে ভোরের আলো ফোটার পরে তার প্রথম ক্রিয়া যেটা হলো যে উদরপূর্তির ক্রিয়া। তারপরে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো। সারা রাত ধরে সে চিতাবাঘিনীর আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য ছুটেছে, ঘুরে বেরিয়েছে। ফলে তার শরীরে হিমের ঋতু হওয়া সত্ত্বেও, শীত ঋতু হওয়া সত্ত্বেও উত্তাপ সঞ্চারিত হয়েছিল। তাই শরীরের সেই উষ্ণতা নিবারণের জন্য নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নেমে পড়ল। তাছাড়া আরও এক পরিস্থিতির সম্মুখীন সে হয়েছিল। দেখো, ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। তাহলে তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নেমে পড়েছিল কেন? না, শরীরের মধ্যে তার একটা উষ্ণতা বৃদ্ধি প্রাপ্ত হয়েছিল, বা সারা রাত সে ঘুমোতে পারেনি, ক্লান্ত ঘুমহীন তার শরীরটা বিহ্বলিত হয়ে উঠেছিল। তাই স্রোতের মধ্যে যেমন একটা আবেগ থাকে, চঞ্চলতা থাকে, সেই চঞ্চলতা আবার নিজের শরীরে ফিরিয়ে আনার জন্য তীক্ষ্ণ শীতল ঢেউয়ে, নদীর ঢেউয়ে এসে নেমে পড়েছিল। এছাড়া দেখো, অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। তাহলে তীক্ষ্ণ শীতল নদীর জলে বা ঢেউয়ে নেমে পড়ার পেছনে আরও একটি কারণ রয়েছে। অন্ধকার রাত্রের কি হয় না, অন্ধকার রাত্রের পর যখন ভোরের প্রথম রৌদ্র ফুটে ওঠে, এটাকেই কবি উপমিত করছেন কিভাবে না, অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে যেন ভোরের রৌদ্র প্রস্ফুটিত হলো এবং ভোরের রৌদ্র প্রস্ফুটিত, সেই ভোরের রৌদ্র প্রস্ফুটিত হওয়ার মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য সেই সবুজ বাদামি হরিণ তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমে পড়েছিল। আরও এক কারণে দেখো, এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে, সাধে, সৌন্দর্যে
হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। তারপরে যখন ভোরের স্নিগ্ধ কিরণ, রৌদ্রের কিরণ প্রস্ফুটিত হয়েছে, ঝলমল করে উঠেছে চারিধার, তখন মনে হয়েছে যে সেই সূর্যের যে সোনার বর্ষা বর্ষিত হচ্ছিল সমগ্র প্রকৃতির প্রেক্ষাপটে, সেই নীল আকাশ থেকে সেই সোনার বর্ষার মতোই যেন জেগে উঠতে চেয়েছিল সুন্দর বাদামি হরিণ, এবং নিজের মধ্যে সাহস সঞ্চারিত করতে চেয়েছিল, নিজের স্বাদ পূরণের মতো একটা মানসিকতা গড়ে তুলতে চেয়েছিল, নিজেকে সুন্দর করে তুলে হরিণীর পর হরিণীকে চমক লাগানোর চেষ্টা বা চমক লাগানোর কথা মনে মনে সে ভেবেছিল বা সঞ্চারিত করেছিল। ফলে সারা রাত চিতাবাঘিনীর আক্রমণের হাত থেকে নিজেকে যে সুরক্ষিত করলো ভোরের আলো ফোটার পর, তারপরে তার মনের মধ্যে স্বাদ, আহ্লাদ, আশা, আকাঙ্ক্ষার এক পাহাড় পুঞ্জীভূত হলো, এবং সমগ্র প্রকৃতি থেকেই সে যেন শক্তি সঞ্চারিত করলো তার শরীরের মধ্যে, নিজের স্বাদ, আহ্লাদ বা আশা আকাঙ্ক্ষাকে একটা বাস্তব রূপ দেবার জন্য। কিন্তু সেই সময় দেখো কবিতায় কবি কোন ঘটনার কথা উপস্থিত করছেন। একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। একটা অদ্ভুত শব্দ শোনা গেল এবং নদীর জলকে মচকা ফুলের পাপড়ির মতো লাল বর্ণের হয়ে উঠতে দেখা গেল। আগুন জ্বলল আবার। তাহলে আবার কথাটা কেন এখানে প্রয়োগ করা হচ্ছে? কেননা এর আগে হিমের রাতে দেশওয়ালিরা তাদের শরীরকে উষ্ণতা প্রদানের জন্য সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল, শুকনো অসত্য পাতা দুমড়ে মুচড়ে। কিন্তু এটা সে আগুন নয়, এটা অন্য আগুন, অন্য কারণে প্রজ্বলিত হলো, কিন্তু আবার জ্বলে উঠল। কবিতার মধ্যে কবি আগুন জ্বলার প্রসঙ্গ দ্বিতীয়বার নিয়ে এলেন। উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। এই আগুন প্রজ্বলিত হওয়ার কারণ কি? না শরীরে দেশওয়ালিদের উষ্ণতা সংগ্রহ নয়, এটা সভ্যতার অভিমানে অভিমানী নাগরিকদের উদর পূর্তির জন্য তাদের শিকার করা হরিণের মাংসকে ভোজ্যে পরিণত করার উপায় হিসেবে। এবং সেই উষ্ণতায়, সেই আগুনে উষ্ণ লাল হরিণের মাংস তৈরিও হয়ে এলো। কবি কবিতায় উল্লেখ করলেন যে সুন্দর বাদামি হরিণের এত সংগ্রাম নিজের আত্মরক্ষার জন্য, বা তার জীবনের শখ আহ্লাদ, তার জীবনের স্বাদ পূরণের যে প্রচেষ্টা, বা তার মনের আশা আকাঙ্ক্ষার যে একটা বড় পাহাড় পুঞ্জীভূত হয়েছিল, সেই সুন্দর বাদামি হরিণের কোন পরিণতির চিত্র কবি কবিতায় তুলে ধরলেন। তাহলে এই রকম ধরনের একটা চরম পরিণতির চিত্র তুলে ধরার পেছনে কিন্তু বড় কারণ রয়েছে। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সেই সভ্যতার অভিমানে অভিমানী নাগরিকরা তারা নক্ষত্রে ভরা আকাশের নিচে ঘাসের ওপর বসেছে, বসে তাদের মধ্যে অনেক পুরনো শিশির ভেজা গল্প বা গুজব এই সমস্ত কিছু চলছিল। তাদের সেই গল্পের পরিবেশকে আরও মনোরম করে তুলেছিল কি না সিগারেটের ধোঁয়া। তাদের সাজসজ্জার মধ্যে বা তাদের পরিপাটির মধ্যে কবি এখানে তুলে ধরেছেন টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, তাদের মাথায় টেরিকাটা করে চুল রয়েছে, এবং এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিস্পন্দ নিরপরাধ ঘুম, তাদের পাশেই পড়ে রয়েছে বা ছড়ানো রয়েছে কতগুলি এলোমেলোভাবে বন্দুক। এবং সেই হিম শীতল পরিবেশে, অর্থাৎ সেই শীতের পরিবেশে দেখা গেছে নিস্পন্দ নিরপরাধ ঘুম দিয়ে চলেছে সেই সুন্দর বাদামি হরিণ, যে আগুন প্রজ্বলিত হওয়ায় বা উত্তাপ সঞ্চারের ফলে যার প্রাণহীন শরীর ভোজ্য মাংসে পরিণত হয়েছে। তাহলে এভাবেই কবি কবিতার মধ্যে কি করেছেন না শুরু থেকে একটা সুন্দর রূপময় পরিবেশ পরিস্থিতি তুলে ধরেছেন, এবং সেই রূপময় পরিবেশ পরিস্থিতিটা কিভাবে যে আধুনিক নগর সভ্যতার নৃশংস এবং আত্মঘাতী আয়োজনের দ্বারা কলুষিত হচ্ছে, সেই চিত্রই তিনি এখানে তুলে ধরছেন। এছাড়া দেখা যাচ্ছে কি বলতো, যে আমরা দেখতে পাচ্ছি যে অন্ধ এবং উদ্ধত মানব সভ্যতার মধ্যে একটা আদিম অকৃত্রিম যে প্রাকৃতিক সৌন্দর্য, তার প্রতি কিন্তু কোনো মমত্ববোধ নেই।
মানব সভ্যতার এতটাই অহংকারে অন্ধ হয়েছে যে পরিবেশ প্রকৃতির যে স্নিগ্ধ সৌন্দর্য তার প্রতি তাদের কোনো মোহ বা তার প্রতি তাদের কোনো আকর্ষণই কাজ করছে না। কিন্তু কবি মনে প্রাণে এই প্রকৃতির মধ্যে এই ধরনের কলুষতা বা এই ধরনের প্রাণহীনতার যে একটা মর্মান্তিক চিত্র বা মর্মান্তিক পরিস্থিতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তাই হরিণের উপস্থিতিটা কবিতার মধ্যে কিন্তু এই সুন্দর বাদামি হরিণের উপস্থিতি কবিতার মধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। কবি এই সুন্দর বাদামি হরিণের শিকার হওয়ার মধ্য দিয়ে তার বিষয়বস্তুটাকে পুরো কবিতার মধ্য দিয়ে উপস্থাপন করতে চাইছেন। বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য, তার যে স্বাভাবিকতা, তার যে একটা নিষ্পাপ নিষ্কলুষ দিক, সেটাকে কবি কোনোভাবেই ক্ষুণ্ণ হোক এটা মন থেকে মেনে নিতে পারছেন না। তাহলে শেষের দেখো অংশটাতে যেখানে আমরা দেখলাম যে এখানে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সুন্দর বাদামি হরিণের নেমে পড়ার কিন্তু তিনটে কারণ রয়েছে। এক ছিল ওই স্রোতের প্রবাহের মতো একটা আবেগ ক্লান্ত শরীরে, ঘুমহীন শরীরে ত্বরান্বিত করতে চেয়েছিল বা বিহ্বলিত শরীরে ত্বরান্বিত করতে চেয়েছিল হরিণ। 2 নম্বর, অন্ধকার হিমকঞ্চিত জরায়ু ছিঁড়ে যেমন ভোরের স্নিগ্ধ রৌদ্র প্রজ্বলিত হয়ে ওঠে, সেরকমই একটা উল্লাস পাওয়ার জন্য নেমে পড়েছিল সেই শীতল ঢেউয়ের মধ্যে। এছাড়া নীল আকাশ থেকে যে সূর্যের সোনার বর্ষিত হয়, সেই স্নিগ্ধ কিরণের মতোই জেগে উঠতে চেয়েছিল সেই ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরের সুন্দর বাদামি হরিণ। এবং এই সমস্ত কিছুর মধ্য দিয়েই কিন্তু সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগাতে চেয়েছিল সেই হরিণ। এরপর দেখো শেষ স্তবকটাতে যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা অদ্ভুত শব্দ রয়েছে এবং সেখানে মানে নদীর জল কোন ফুলের পাপড়ির মতো লাল হয়েছিল, ছোট প্রশ্নের জন্য তোমরা করতে পারো। এছাড়া আগুন জ্বলল আবার, এই আগুন প্রজ্বলিত হওয়ার মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে বা কি প্রস্তুত হয়েছিল, বা এই আগুন আবার প্রজ্বলিত হওয়ার উদ্দেশ্যটা কী? তাহলে কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে যে আগের একটা লাইন ছিল সারা রাত মাঠে আগুন জ্বলেছে, আর একটা লাইন দেখো এখানে দেয়া হয়েছে যেটা প্রসঙ্গক্রমে আসছে আগুন জ্বলল আবার। তাহলে এই দুটো লাইনের প্রসঙ্গ কিন্তু আলাদা। ছোট প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু এই লাইনের প্রাসঙ্গিকতা চাইতে হতে পারে। তারপরে দেখো নক্ষত্র নিচে ঘাসের বিছানায় বসে নাগরিকদের মধ্যে কিসের গল্প চলছিল? পুরনো শিশির ভেজা গল্প। তারপরে তাদের মাথার কি বর্ণনা কবি কবিতায় তুলে ধরেছেন? তাদের মাথায় টেরিকাটা ছিল, এলোমেলো ভাবে কয়েকটা কি ছড়ানো ছিল সেই সমস্ত মানুষগুলির পাশে, না বন্দুক? এরকম ধরনের কিন্তু ছোট ছোট প্রশ্ন তোমরা পেতে পারো। তারপরে শেষ অংশটা দেখো, নিস্পন্দ নিরপরাধ ঘুম। এখানে নিস্পন্দ নিরপরাধ ঘুম কে দিয়েছিল? না কবিতায় উল্লিখিত এক সুন্দর বাদামি হরিণ, যে সারা রাত চিতাবাঘিনীর হাতের আক্রমণ বা থাবার আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হলেও নাগরিক লোলুপ মানুষের লালসা থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হয়ে ওঠেনি। সেই সুন্দর বাদামি হরিণী নিস্পন্দ নিরপরাধ ঘুমে রয়েছে তাদের বন্দুকের গুলির দ্বারা নিহত হয়ে। তাহলে এভাবেই আমরা পুরো কবিতাটার বিষয়বস্তু বলো ছোট প্রশ্ন একটু আলোচনা করলাম। এরপরে তোমাদের কাছে কিছু বড় প্রশ্ন 3 নাম্বার বা 5 নাম্বারের জন্য তুলে ধরবো, যেগুলো ধারাবাহিকভাবে উত্তর উপস্থাপিত হবে যে প্রশ্নের মধ্য দিয়ে, এবং সেই প্রশ্নগুলো করলে পুরো কবিতাটাই তোমাদের ধারাবাহিকভাবে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আজকে পুরো কবিতাটা তোমরা অনুশীলন করো।